উচিত। আর আপনারা যারা এসছেন মূলত অভিভাবক মা আছেন অনেকজন, এটা দেখে আরও ভালো লাগছে। তাদেরকে আমার ভালোবাসা। আচ্ছা, পিছনে পর্দাটা দিয়ে দিলেন। ভালোবাসা আমার সন্তানদের সকলকে। মানে আমি বিরাট কিছু ব্যাপার নয় যে আমি একদিনে বলে মানুষের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে। কত বড় বড় নেতারা গেছেন, কিছু করতে পারেননি। পরিবর্তন তো আমি আনার কেউ নয়, পরিবর্তন তো বাবা মা করেন। সকলের আগে মা। আগে বলতাম আমরা 10 মাস 10 দিন যে মা সন্তানকে পেটে বহন করে, যে সন্তান প্রথম হাসতে শেখে মায়ের হাসি দেখে, যে সন্তান মায়ের প্রতিটা রক্তবিন্দুর সঙ্গে জড়িত, যে সন্তান রক্তের সম মায়ের বুকে দুধ খেয়ে বড় হয়, সে মায়ের দায়িত্ব সন্তান পালনে, সন্তান লালনে অনেক বেশি। এবং বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা দায়িত্ব পালন করেন, করেন না বাবা। আমি মনে করি বাবারা দায়িত্ব পালনে, এবং আমি যে বাচ্চার বাবা, মানে যে মেয়ের বাবা, আমিও সবসময় আমার দায়িত্ব ঠিকমতো পালন করি না, যতটা আমার বউ করে। এখন এসব বলতে গেলে বেশ কিছু কথা আমার মনে হয় পড়া আছে বই। এতটা কোথায় সন্তানকে শুধু বড় করলাম, সন্তানের নামে আমার নাম হলো। এখন জমজুড়ে দেখা যাবে আমি যখন প্রথম ডাক্তারি করতে বসি আমাকে ডাকতো অমুক চাটুর্যের ভাইপো, কেউ বলতো অমুকের ছেলে বা অমুকের নাতি। এখন হয়তো আমার নামে আমার বাবাকে বলে সঞ্জিত চ্যাটার্জির বাবা। এটাই বাবা হওয়া হয়তো সার্থকতা, কিন্তু সেটা বড় ডাক্তার হলাম, বড় রোজগার করলাম বোধহয় জন্যে নয়। যদি আমি খুব অসভ্য লোক হই তাহলে বলবো এই অসভ্য, দুশ্চরিত্র, নোংরা, নেশাখোর ডাক্তারটার বাবা। এটা কিন্তু বিশেষণ আগে যোগ হয়ে যাবে। এখানেই তাহলে এসে যায় হয় কি, আমরা এই ছেলে মেয়েদের ভালো ভালো স্কুলে ভর্তি করি কেন? ভর্তি করি মূলত এইটা কারণে, আমি যা পারিনি, আমার জীবনে যেটা আকাঙ্ক্ষিত ছিল, যেটা সম্ভব হয়নি, সেটাকে যেন আমার সন্তান ধরতে পারে। আমি বড় পড়াশোনায় হইনি, আমি 4টে গাড়ির মালিক হইনি, আমি যে করেই হোক আমার ছেলেকে নাম করাবো, ছেলে মেয়েকে নাম করাবো, যেন ছেলে মেয়ের একটা বিরাট পরিচয় হয়। এই যে ভয়ঙ্কর আকাঙ্ক্ষা, নিজের না পাওয়ার বেদনাটা সন্তানদের ওপর চাপিয়ে দেওয়া, সন্তানের ওপর যে চাহিদা, এটা কিন্তু মানুষের ক্রমশ বাড়ছে। সেটা শুধু আপনার গড়গাছিয়া বাড়ছে না, রঞ্জুরে বাড়ছে না, সারা পৃথিবী জুড়ে বাড়ছে সন্তানদের ওপর চাহিদা। আধুনিক কালে যত না ডাক্তারির দিকে চিকিৎসার গাফিলতি, চিকিৎসার ছেলে মেয়েকে ঠিকমতো ডাক্তার দেখাতে পারছে না, রোগ ভোগে মারা যাচ্ছে, এই সংখ্যাটা কিন্তু অনেক কমেছে। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে মানসিক সমস্যা। এই জায়গাগুলো কিন্তু যারা সচেতন বাবা মা, তাদের আরো বেশি সচেতন হতে হবে। এটা দিয়ে এইভাবে শুরু করা যায়। তোকে আজ প্রথম হতে হবে খোকা ইংরাজি বাংলায়, তোকে আজ প্রথম হতে হবে খোকা আবৃত্তি ছবি আঁকায়, তোকে আজ প্রথম হতে হবে খোকা খেলায় ইতিহাসে, তোকে আজ প্রথম হতে হবে খোকা পরীক্ষায় প্রতি মাসে, তোকে আজ প্রথম হতে হবে খোকা কম্পিউটারে গানে, তোকে আজ প্রথম হতে হবে খোকা সমাজে অর্থ সম্মানে, তোকে আজ প্রথম হতে হবে খোকা বাঁচাতে বাবা মার মান, তোকে আজ প্রথম হতে হবে খোকা ধরেছি ইঁদুর দৌড়ে তাল। মানে আমি ইঁদুর দৌড়ে লড়াইয়ে ধরেছি, সেই জন্য তোকে প্রথম হতে হবে। তোকে তোর জন্যে প্রথম হতে হবে, আমার জন্যে সবেতে প্রথম হতে হবে। পৃথিবীর কোনো মানুষ সবাইতে প্রথম হতে পারে না। এইখানে কতগুলো প্রশ্ন এসে, সেটা হচ্ছে কেউ ভাবছেন আমার ছেলে তো ভালো রেজাল্ট করছে না, আর একটু মাস্টার দিই, আর একটু ভালো স্কুলে পড়াই। এটা প্রায় অভিভাবকরা বলেন যে ওর তো বুদ্ধি বেশি নয়, ওই অমুক ডাক্তারবাবুর ছেলে বা অমুক লোকটার ছেলে অত ভালো রেজাল্ট করে, ওই ছেলেটা খুব বুদ্ধিমান, ওর খুব বুদ্ধি আছে। এখানে দুটো, পড়াশোনার ব্যাপারে দুটো জিনিস, বুদ্ধি আর স্মৃতিশক্তি। এই দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। বুদ্ধি মানে
আইকিউ বলে আমরা বলি, ইন্টেলিজেন্ট কোশেন্ট। বুদ্ধি ধরে নিন অন অ্যান অ্যাভারেজ মানুষের সমান, ওই 100 এদিক ওদিক। আপনার ছেলেটার বুদ্ধি কম বলে ওই ছেলেটার বুদ্ধি বেশি বলে রেজাল্ট ভালো হচ্ছে না, কিন্তু এটা একদম ভুলে যায়। বুদ্ধিকে কোনো ওষুধ দিয়ে, কোনো ডাক্তারি করে, কোনো ভালো স্কুলে পড়ে, পৃথিবীর সর্বোত্তম শিক্ষা প্রতিষ্ঠানে পড়েও বুদ্ধিকে কিন্তু বাড়ানো যায় না। এটা আগে নিজেরা পরিষ্কার হবে। তাহলে বুদ্ধি এমন একটা জিনিস, সেটা আমি পরে বলছি। তাহলে তফাৎ কেন হয় কাকু? তাহলে ওই ছেলেটা ওরকম ভালো রেজাল্ট করে আর আমার ছেলে এরকম রেজাল্ট করে কেন? এখানে আসছে কিন্তু মেমারি, স্মৃতিশক্তি। ওই ছেলেটার স্মৃতিশক্তি বা ওই মেয়েটার স্মৃতিশক্তি বেশি হতে পারে, আমার স্মৃতিশক্তি কম হতে পারে। স্মৃতিশক্তি কিন্তু অনেক জিনিসের উপর নির্ভর করে। বুদ্ধি 2.5-3 বছরের পরে আর মানুষের বাড়ে না। আমার বুদ্ধি লোপ পাবে, মানে বুদ্ধি কমে যাবে, কিন্তু বাড়বে না। 2.5-3 বছর যেই পেরিয়ে গেল আর বুদ্ধি বাড়বে না। আপনি যে স্কুলে পড়ান, ওই স্কুলে ভালো কম্পিউটারে 4টে মাউস নাড়তে শিখলে বুদ্ধি বেড়ে যাবে? একদম না। বুদ্ধি প্রচন্ড ছেলে ভুলে যাবে। আমার বাবার যা বুদ্ধি ছিল, আমার যা বুদ্ধি ছিল, আমার সন্তানের যা বুদ্ধি ছিল, আপনার সন্তানের বুদ্ধি অনেক বেশি। আপনি একটা মোবাইল দিন, ফটফট করে সব বের করে দেবেন। কি মেসেজ পাঠাতে হবে, কি কোথায় মিস কল এলো, কাকে করতে হলো, 5 মিনিট আগে গিয়ে ফোন করেছে, মোবাইলে কি করে, আর যারা বাড়িতে আছে ইন্টারনেট। তাহলে এটার জন্যে বুদ্ধিকে দোষ দেবে। একটা সন্তানের বুদ্ধি হয় অনেকগুলো কারণে। তার মায়ের পুষ্টি অপুষ্টি, তার সন্তান পেটে থাকতে মা কি ধরনের খাবার খেতেন, সেটা তো বিখ্যাত মহাভারতের গল্প আছে। সন্তান পেটে থাকতেও কিন্তু অনেক কিছু শেখে মায়ের। ওই জন্য আমাদের মা ঠাকুমারা বলতো গর্ভবতী মাকে, তুমি শান্তিতে থাকো, তুমি ভালো করে ঘুমো, তুমি অশান্তির মধ্যে জড়িও না, তোমার মনে শান্তি নিয়ে এসো, তুমি দুবেলা ঠাকুর ভক্তি পুজো করো বা কেউ নামাজ পড়ো। মা যত কুল হবে, মা যত ঠান্ডা থাকবে, সন্তানের ব্রেনের তত বেশি চাপ কম পড়বে পেটের মধ্যে। এবার পেটের পরে যে 2.5-3 বছর আমি বলছি এখানে বুদ্ধি বাড়ে। কীরকম বুদ্ধি? বিষয়টা হচ্ছে, আপনারা যদি খুব জটিল সার্কিট দেখে থাকেন ওই টিভিতে বা রেডিওয়ে, একটা তার এখানে এখানে ঝালা, এখানে ঝালা, অজস্র শাখা প্রশাখা যুক্ত। ধরুন একটা গাছ প্রথমে 4টে পাতা নিয়ে বেরোলো, তারপরে গাছটা যত বড় হতে থাকে, গাছের পাতা শাখা প্রশাখা অজস্র বেরোয়। যে গাছ যত বেশি শাখা প্রশাখা নিয়ে বড় হয়ে দাঁড়ায়, তার তত গোড়া শক্ত হয়, অসত্য বড়, প্রতিটা পাতাকে সে আলো দেয়, সেই গাছটা অনেক শক্তিশালী হয়। বুদ্ধিও ঠিক এরকম। ব্রেনের মধ্যে যে সেলগুলো আছে, যে ব্রেনের মানে স্নায়ুতন্ত্রের মধ্যে মস্তিষ্কের যে কোষগুলো আছে, সেগুলো কিন্তু নির্দিষ্ট সংখ্যায়। স্নায়ুতন্ত্রের কোষ মারা গেলে, 5টা কোষের মধ্যে যদি একটা কোষ মারা যায়, সে কিন্তু আর নতুন করে হয় না। আমাদের যে মাসল, আমাদের হাড়, আমাদের সব কিছু কিন্তু নতুন করে পুনর্জন্ম নিতে পারে, কিন্তু স্নায়ু কোষ পুনর্জন্ম নেয় না। সেই জন্যে ওই যে ব্রেনের সেলগুলো আছে, ওগুলো যত শাখা প্রশাখা বিস্তার করবে, যত পরস্পর কমিউনিকেশন করবে, তত বুদ্ধি বাড়বে। এই বুদ্ধি বাড়ানোর জন্যে এই বাচ্চাদের সেই স্টেজটা পার হয়ে গেছে, আমি যতটুকু বাচ্চা দেখলাম এখানে। সেই বুদ্ধি বাড়ানোর জন্যে আমাদের 5 ইন্দ্রিয়র সঙ্গে ব্রেনের সংযোগ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টা ইন্দ্রিয়। যে ইন্দ্রিয় আমাকে আপনি খিমচি কাটলেন, কি আদর করলেন, কি ছুঁচ ফোটালেন, কি গরম দিলেন, কি কেটে দিলেন, আমি চোখ বুঝে বলতে পারি। কে বলে দেবে? ব্রেন অ্যানালিসিস করে বলে দেবে, আমার হাতটা সরিয়ে দিতে হবে। এখানে অনেকেই আছেন যারা গভর্নমেন্টের এখন প্রায় সব টিকে দেওয়া হয়, কিছু টিকে গভর্নমেন্ট দেয় না, এমএমআর, কিন্তু এটা মাথায় রাখুন, টিকা মানে হচ্ছে রোগ প্রতিরোধ তৈরি করা। এই বাড়ির ছাদটা না থাকলে আজকে কোনো কারোর অসুবিধা হতো না, একটু শীত আরাম রোদ্দুরের মধ্যে আমরা বসতে পারতাম, কিন্তু বর্ষাকালে বসতে পারবো? ছাদটা বর্ষাকালে বৃষ্টি না ঝড়ে, শীতকালে হু করে ভোরের ঠান্ডা না নামে, রাত্রের ঠান্ডা নামে, তার জন্যে ছাদ। তাই টিকা হলো একটা ছাদ, টিকা হলো একটা ঘরে খিল দিয়ে চাবি দিয়ে শোবার সমান, যাতে চোর ডাকাত না। টিকা টাইমে কমপ্লিট না থাকা, আমি সমস্ত জায়গায় এ কথা বলি, স্কুল কর্তৃপক্ষ ইমিউনাইজেশনের কার্ড আপ টু ডেট আছে কিনা দেখা, যদি স্কুল কর্তৃপক্ষ দেখতে পারে, তার থেকে ভালো কিছু নেই। টিকার মধ্যে যে কমন টিকাগুলো আছে, এছাড়া গভর্নমেন্টের বাইরে যেটা দেওয়া হয় এমএমআর, মিজলস, মাম্পস, রুবেলা, এখন 2টো ডোজ বলা হয়, নিতেই হবে।
রুবেলাটা নিতে হবে এই বাচ্চা মেয়েটার জন্য না, এ যখন মা হবে তার জন্য। মূলত কনজেনিটাল রুবেলা জন্মগত চোখে ছানি, জন্মগত হার্টে ডিফেক্ট, অন্যতম কারণ জন্ম থেকে রুবেলা, কনজেনিটাল রুবেলা বলে একটা রোগ আছে যেটা মায়ের পেটে থাকাকালীন মায়ের হলে সন্তানের হতে পারে। ওই রুবেলা ভ্যাকসিন বিদেশে কম্পালসারি, আমাদের দেশে কয়েকটা রাজ্যে কম্পালসারি, আমাদের এখন চালু করা হয়নি, দুটো টিকে নিতে হবে। হেপাটাইটিস বি এখনকার সরকার, এই মুহূর্তে সরকার দিচ্ছে, কিন্তু দেখা যাবে 7-8 বছরের ছেলেগুলোর অনেকের হেপাটাইটিস বি জন্ডিসের টিকা নেয়নি, আর ডাক্তারবাবুই যাচ্ছেন চোখে একটু হলুদ হলো কি হলো না, ছেলে দুবার বমি করলো, গালা গালা জন্ডিসের সব পরীক্ষা নিতে দেবে। আর হেপাটাইটিস বি টিকে নিয়ে রাখলে তার পরীক্ষাই করতে হয় না। এমএমআর, হেপাটাইটিস বি, ইভেন যারা বড় বাচ্চা তাদেরকেও নিতে হবে। টাইফয়েড যদি নেওয়া সম্ভব হয়, চিকেন পক্সের টিকে নিতেও পারেন, নাও নিতে পারেন। আমি তো বলি নেওয়ার দরকার নেই, চিকেন পক্স একবার হয়ে যাওয়া হবে, কিন্তু টিকাকরণ কম্পালসারি। টিকাকরণ আপ টু ডেট না রাখা অন্যায় একজন অভিভাবকের পক্ষে। এর পরের কতগুলো কথা, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম, আগামী প্রজন্ম, মানে আজকে ইংল্যান্ডের যেটা প্রবলেম, আগামী 20 বছর পরে সেটা আমাদের দেশের সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। প্রবলেম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, মানে বড় লোক দেশগুলোর মূলত 3-4টে খুব বিরাট প্রবলেম অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে, মানে ওই 18, 14, 16 এই বয়সের ছেলে মেয়ে। প্রথম প্রবলেম হচ্ছে ওবেসিটি, মোটা হয়ে যাওয়া। আমি এত তো খাবার কথা বললাম, এটা আমরা আম জনতার জন্য বলছি, কিন্তু পেটে এক্সট্রা চর্বি জমছে, এদিকে ছেলে কিছু খায় না, ছেলেকে গলায় চেপে ধরে ধরে তেল ঘি খাওয়াচ্ছেন, খুব খারাপ। এক্সট্রা চর্বি হবে না। মেয়ে বাচ্চা মোটা, 5 বছর 8 বছর বয়স, সে তো মোটাই হতে থাকবে। 14 বছর 16 বছর 18 বছরের মেয়ে চেহারা বেশ মোটা, ভুঁড়িটা এত বড়, ইরেগুলার পিরিয়ড, মেনস্ট্রুয়েশন, অন্যতম কারণ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পিসিওডি। আজকাল এই রোগটা নিয়ে খুব শোনা যায়, মোটাদের বেশি হয় পিসিওডি। থাইরয়েডের প্রবলেম, আচ্ছা ছেলে মেয়েদের ঢুকে আছে। তাহলে মোটা হওয়া যাবে না। সন্তানের পেটে চর্বি জমছে, ছোটান, খেলান, কিছু না পারলে আপনি ছোটান, কোনো টাইমের টাইম নেই, শাকসবজি বেশি খান, তেল ঘি কম খান, তাহলে মোটা হয়ে যাওয়াটা একটা প্রবলেম। আর কিছু কমন প্রবলেম, একটা ছেলে পড়ায় পিছিয়ে পড়ছে। এই সন্তানটা দেখা গেল গতবারে রেজাল্ট করেছিল একটা স্ট্যান্ডার্ড 80% নাম্বার পেয়েছিল, এবারে দেখা গেল সব পার্সেন্টেজ অ্যাভারেজ 70%, 60% নেমে এসেছে। একাডেমিক ব্যাকওয়ার্ডনেস কেন হয়, এটা কিন্তু মায়েদের মাথায় রাখতে হবে। আমি বলি বিভিন্ন স্কুল হেলথ প্রোগ্রামে এই কথাটাই বলি, আপনার সন্তানের চোখের প্রবলেমটা সব থেকে আগে বলতে পারবেন স্কুলের মাস্টারমশাই। ওনারা একটা কথা বললেন, ভালো শুনতে ভালো লাগলো, যে আমরা কাউকে সেকেন্ড বেঞ্চ বলি না। ঠিকই তো, আমরা কাউকে ফার্স্ট বলি না। আপনি যাকে আজকে ফার্স্ট বলছেন, কালকে সে সেকেন্ড, পরশু থার্ড, তারপরের দিন সে লাস্ট হতে পারে, আবার ফার্স্টও মেনটেন করতে পারে। ফার্স্ট সেকেন্ড এই কথাটা, কিন্তু আজকে যদি বেঞ্চগুলোকে বাই রোটেশন বসাই, একটু সামনে কমিয়ে দেবেন, যদি আজকে যে ছেলেটা এখান থেকে দেখছে, কালকে তাকে যদি লাস্ট বেঞ্চে বসাই, সে দেখা গেল আগের দিন ও স্কুলের বোর্ডের সমস্ত কাজ তুলে নিয়ে গেছে বাড়িতে। পরের দিন মা এসে বললো, স্যার জানেন তো আগের দিন কি পড়িয়েছেন, ছেলে কিচ্ছু লিখে নিয়ে যায়, কিচ্ছু লেখেনি। বললো না কিচ্ছু লেখেনি। ঠিক আছে, খাতাটা নিয়ে আসছে, তুই লিখিস নি কেন, তুই ভালো করে লিখবি। আবার পরপর 2 দিন লিখলো, ফার্স্ট সেকেন্ড বেঞ্চে বসছে, আবার 3-4 দিন লিখলো। দেখা যাচ্ছে কি তার কমন, এইটা খেয়ালই আপনারা করেন না, তার চোখে দেখতে গন্ডগোল, দূরের জিনিস। অতএব এটা মাস্টারমশাই দিদিমণি প্রথম লক্ষ্য পায়, রিফ্র্যাক্টিভ এরর এই বয়সে খুব কমন। আপনি সহজে কি করে বুঝবেন, একটা ক্যালেন্ডার ঝোলানো থাকবে ঘরে, অমুক বস্ত্রালয়, সুলভে অমুক জিনিস পাওয়া যায়, কলকাতার দরে পাওয়া যায়, ঠিকানা বিভিন্ন সাইজের লেখা। আপনি পিছোতে পিছোতে যেখান থেকে এসে সবকটা লেখা, ঠিক আছে, সবকটা লেখা আপনি সমানভাবে পড়তে পারছেন। শোনা যাচ্ছে পরিষ্কার না? একটু আসতে হবে, একটু আসতে। সবকটা লেখা যেখানে সমান, হ্যালো, হ্যাঁ ঠিক আছে, সবকটা লেখা যেখানে সমানভাবে পড়তে পারছেন, সেখানটা এসে দাঁড়। এবার আপনার ছেলেটিকে সেখানে এসে দাঁড় করিয়ে দেখছেন কি তলার লেখাগুলো ওর পড়তে অসুবিধে হচ্ছে। তার মানে আপনাকে প্রথম মাথায় রাখতে হবে, দূরের দৃষ্টিতে তার সমস্যা মনে হয় হচ্ছে, কাছের জিনিস বাচ্চা যখন লেখা পড়ছে বইকে অনেক চোখের সামনে,
একটা বুড়ো মানুষ 40-এর ঊর্ধ্ব বয়স, সে দেখবেন ছুঁচে সুতো করে এরকম, তার মানে তার কাছে দেখতে সমস্যা। আপনি আপনার বাচ্চাকে একটা পাতি ছুঁচে সুতো পড়াতে দিন, সে খুব কাছে নিয়ে এসে পড়াচ্ছে, তার মানে সে কাছের জিনিস ঠিক মতো দেখতে পাচ্ছে। পাতি ছুঁচে সুতো পড়াতে গেলে এটা বুঝতে পারবে। তাহলে রিফ্র্যাক্টিভ এরার কিন্তু এই স্কুলে যে ক্লাস 1, 2, 3-তে কিন্তু ভেরি কমন প্রবলেম, এটা আপনাদের মাথায় রাখা উচিত। এর জন্য বাচ্চা পিছিয়ে পড়তে পারে। কানে প্রায় পুঁজ পড়ে, কানে সে কম শোনে, এটা কিন্তু মা বাবাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। কানে কম শুনলেই পড়াশোনায় পিছিয়ে পড়ে। এবার কেউ কেউ এরকম আছে, সে কথা যেহেতু সব বলে, তার মা কিছু ডাকলে শুনতে পায় বলে সে ধরে নেয় কানে পরিষ্কার শোনে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় তার কানে শোনার মাত্রাটা কম আছে। এটা ভালো করে এটার জন্য পরীক্ষা করানোর দরকার হয় না, আপনি খেয়াল রাখলেই হবে। কানে খোলায় অনেকে খোঁচাখুচি করে, কানের খোলের একটা ড্রপ দিয়ে পরিষ্কার করলেই মিটে যায়। এরপরে একটা কমন প্রবলেম হচ্ছে হেডেক, বাচ্চার মাথার যন্ত্রণা। আপনারা যে চাপ দিয়ে দিয়ে ছেলে মেয়েগুলোকে মানুষ করেন, মাথার যন্ত্রণা বাচ্চাদের বলতে বাধ্য হয়, মা পেটের যন্ত্রণা হলে মাথার যন্ত্রণা। আর প্রতিদিনের মতোই আপনারা বলেন না না করতে বস, এই পড়াটা করতেই হবে, এই কাজটা স্কুলে আছে, যদি না করে চুল টানবেন। মাথার যন্ত্রণা কোনো সময় ও বলেও পার পায় না, তখন দেখে এদের মাথার যন্ত্রণা বলে লাভ নেই। কিন্তু মাথার যন্ত্রণা আনকমন প্রবলেম নয়, তার কমন কারণের মধ্যে একটা চোখের দৃষ্টি, দ্বিতীয় কারণের মধ্যে মাইগ্রেন। আগে আমরা ছোটবেলায় আমরা যখন ডাক্তারি পড়ছি টসছি পাস করছি, তখন আমরা মাইগ্রেন শিশুদের ভাবতাম না আতকপালি, আতকপালি যে সবসময় আতকপালি হবে তা নয়। এখন আমরা শিশুদের মাইগ্রেন ভালো সংখ্যায় ধরি, কারণ ঘন ঘন সর্দি কাশি হয়। এইখানে কিন্তু মাথার যন্ত্রণাটাকে একদম গুরুত্ব যেমন দেবেন না, কি করে বুঝবেন পেটের যন্ত্রণা বলছে ছেলে মাথার যন্ত্রণা বলছে, এটা বুঝবেন কি করে? আপনাকে বোঝা খুব মুশকিল। আপনি নেতা হয়ে খুব সুন্দর জামা কাপড় পরে একটা ফ্ল্যাগের নিচে এসে দাঁড়িয়ে অমুক দাদা অমুক দিদির নাম বললেন, আপনাকে আমি বিশ্বাস করে ভোট দিলাম, কালকে আবার আপনি অন্য দলে চলে যাবেন। আপনাকে বোঝা খুব মুশকিল, কিন্তু শিশুকে বোঝা খুব সহজ। আপনি সঙ্গে সঙ্গে বলেন বাবা আজকে বইতে মনে যেতেন, আজকে পড়াশোনা বন্ধ বলে একটা গান চালিয়ে আপনি তার সঙ্গে ডুমুরো খেলতে শুরু করলেন, আপনি তার সঙ্গে ইকির মিকির খেলতে শুরু করলেন। অথবা বাড়িতে একটা কোনো অম্বলের ওষুধ কিছু আছে, যেটা মাথার যন্ত্রণার ওষুধ নয়, যেটা পেটের যন্ত্রণার ওষুধ নয়, কি হোমিওপ্যাথি একটা গুলি আছে, খাইয়ে দিলেন, এই তো একটু জল দিয়ে দিলাম পেটে, দেখ এক্ষুনি পেটের যন্ত্রণা ভালো হবে, আজকে পড়তে হবে না, যা পড়া কালকে সকালে দেখা যাবে। দেখলেন 5 মিনিটের মধ্যে ছেলে ভুলে গেল, তার মানে ওই যন্ত্রণাটা আসল ছিল। এটা তো খুব বোঝা সহজ, মাথার যন্ত্রণাই হোক পেটের যন্ত্রণা। তাহলে এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ব্যাপারটা, তার মূলত কোনো যন্ত্রণায় তার ঘুমের ব্যাঘাত ঘটছে কি, ডেইলি রুটিনের গন্ডগোল হচ্ছে। যে ছেলেটা খেলতে যেত মাঠে এই সময়, সে ছেলেটা খেলতে যাচ্ছে না, তাহলে কোথায় যাবে? তার কি শারীরিক কোনো প্রবলেম হচ্ছে না, খেলার মাঠে বন্ধুদের সঙ্গে মিশতে পারছে না বলে প্রবলেম হচ্ছে? এটা কিন্তু মাথায় রাখা উচিত। দাঁতে পোকা, কেরিস্টুট, খুব কমন প্রবলেম। দাঁতে পোকা প্রায় এভরি অল্টারনেট বাচ্চা আছে। অনেকেরই ধারণা দাঁত শুধু মাজলেই হয় না, বিষয়টা দাঁত মাজার অবশ্যই একটা পদ্ধতি ভালো করে অবলম্বন করতে হয়, কিন্তু মুখের পিএইচের ওপর দেখা যাবে একটা ফ্যামিলিতে সব ছেলেরই দাঁতে পোকা। তার কারণ তাদের মা বাবা কারুর ছিল, এখন হেরিডিটারি বলা হয়। কিন্তু সেটা তো আপনার কিছু করার নেই, কিন্তু করার যেটা আছে, রাত্রে শোবার আগে দুপুরে শোবার আগে 10খানা করে কুলকুচি দাঁত মাজা। ছেলেরা কিছুতেই 10খানা কুলকুচি করবে না, ডাক্তারগুলো আপনি বলে গেলেন 10খানা কুলকুচি, একবার ফিচ করে করলো আর করলো না। খুব সহজ, কি করে করাবেন? বাড়িতে একটা ঘরের পাশে একটা ছোট্ট গাছ পুতুন, সেই গাছটা কবে হোক কিছুতে রেখে দিন, তাকে বলুন দুবেলা তোর কাজ হচ্ছে খাবার পরে কুলকুচি করে প্রতিটা পাতা চান করা। 4টে গাছকে আজকে কাজ, সোমবার একটা করে, মঙ্গলবার কিন্তু বুধবার হবে, তোকে যেমন চান করে দেখবেন খেলা চলে ও কুলকুচিটা করছে। দাঁত কিন্তু ওপরের পাটি এভাবে, তলার পাটি এভাবে, ভেতরের পাটি এভাবে, তলার পাটি এভাবে। দাঁতের ব্রাশ খুব ইম্পর্টেন্ট। কলগেট কি ওই বাবুল কি আর একটা ক্লোজ আপ, ওটার কোনো ভ্যালু নেই। তো কোম্পানির যেমন যার ভ্যালু নেই সেগুলোই তো টিভিতে দেখানো, সন্ধ্যেবেলায় নেতারা বসে, ওদের কোনো ভ্যালু নেই। তাহলে যে জিনিসের ভ্যালু নেই সেটা প্রচার করা। তাহলে মাজন খুব ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট ব্রাশ। কেরিস টুথ মানে দাঁতে পোকা আটকাবার একটাই রাস্তা, ভালো করে ব্রাশ করা। পেটে পোকা, কৃমি, খুব কমন প্রবলেম। এখন আমি তো বলে গত 20 বছর ধরে প্রায় প্রতি বাচ্চাকে 1.5 বছরের ওপরে বছরে 3বার কৃমির ওষুধ কম্পালসারি বলে আসছে। তাই রিসেন্টলি দেখছি গভর্নমেন্টের একটা প্রোগ্রাম, সেটা ইন্ডিয়া থ্রুআউট ইন্ডিয়া, বছরে 2বার কৃমির ওষুধ খান। আমি বলি বছরে 3বার। এবং কৃমির ওষুধটা মাথায় রাখবেন,
কৃমির ওষুধ যখন ডাক্তারবাবু লিখবেন বলবেন আচ্ছা ওর ভাইয়ের বা ওর বাবার কি ডোজ হবে, জেনে নিন ডাক্তার থেকে। ডাক্তারগুলো মনে হয় না এত নোংরা যে খাবারটা মাটা বলবে না। সহজ হিসেবে হচ্ছে যেগুলো সিঙ্গেল ট্যাবলেট বা সিঙ্গেল সিরাপ, সেটা 2 বছরে একদিন হলে পুরো ট্যাবলেট বা পুরো সিরাপটা, 2 বছর থাকতে একদিন হলে হাফ। মানে আমারও ক্লিনিক 4 ডোজ, এই ছেলেটারও তাই ডোজ, যেহেতু 2 বছরের উপর বয়স, আপনারও তাই আপনারও। এবং ফ্যামিলি ডিওয়ার্মিং, বছরে 3 বার বাড়ির সকলের কৃমির ওষুধ খাওয়া অবশ্যই উচিত। তাহলে অন্তত এই ওয়ার্ম ইনফেস্টেশন, মুখে আটকা, হাত দেওয়া, মুখে ব্রাশ চোষা, এই পেন্সিল চোষা, রাবার চোষা, এগুলো থেকে কৃমি আসে, কিন্তু বছরে 3 বার কৃমির ওষুধ সকলের খাওয়া উচিত। এরপরে একটা কমন সমস্যা সর্দি কাশি। সর্দি কাশির থেকে আগেকার দিনে আমরা এতটা গুরুত্ব দিতাম না, কিন্তু এখনকার দিনে গুরুত্ব দিয়ে হাঁপানি, শিশুদের হাঁপানি আজকের দিনে অনেক বেশি ডায়াগনোসিস হচ্ছে। ক্রনিক কাপ, তার টিভি নেই, 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে কাশছে, তার বাবা মা, মামা মাসি কাকা ছোটবেলায় এরকম কাশতো, অথবা কারোর হাঁপানির রোগ আছে, কাশিটা কিছুতেই কমছে না, কাশির সিরাপ দিলে কমে, ভোরের দিকে কাশিটা বাড়ে, প্রতি মাসেই প্রায় সর্দি কাশি এগুলো লেগে আছে, বেশি হলেই বুকের পাঁজর ওঠানামা করে, যেন শ্বাস নিতে কষ্ট হয়। আনলেস প্রুভ আদারওয়াইজ অ্যাজমা, হাঁপানির প্রপার ট্রিটমেন্ট করা। এখন হাঁপানির ট্রিটমেন্ট কিন্তু মুখে খাওয়া ওষুধ নয়, মূলত ইনহেলার দিয়ে। হাঁপানি নিয়ে একটা বাচ্চা, একটা মানুষ হিমালয় পর্বতের এভারেস্টের মাথায় উঠতে পারে, যদি তার হাঁপানিকে কন্ট্রোল করা হয়, বড়দের জায়গায় পৌঁছয় না। প্রথম থেকেই হাঁপানিকে ঠিক রাখা উচিত, সেটাকে কন্ট্রোল করা উচিত। ডায়রিয়া, পাতলা পায়খানা, একটা জিনিস পরিষ্কার বুঝে নিন, আমি এই কথাটা প্রায়ই বলি, মুখে মদ না খেলে মদের গন্ধ বেরোয়। আমার মা বললো, বউ বললো, তোমার মুখে মিষ্টি মিষ্টি গন্ধ কেন? না না, আমার বন্ধু খাচ্ছিল, আমি পাশে বসছিলাম, ওদের ঢবের কথা বলো, কিন্তু তেল আমরা মুখে দিয়েছি। ওই জন্যই একদম পরিষ্কার, মুখে নোংরা না ঢুকলে কারো পায়খানা খারাপ হতে পারে। তাহলে ডায়রিয়া হওয়ার পিছনে একটাই কারণ, মুখে নোংরা। তাহলে মুখে কি করে নোংরা ঢোকা আটকানো যায়? এক হচ্ছে জল। জলকে আমি বলি তো 45 মিনিট ফোটাতে, যাতে ফোটাবেন তাতেই রাখবেন, ছাঁকাছাঁকি করবেন না। ফ্রেশ টিউবওয়েলের পাম্প করে ফেলে দেওয়া জল একটা অল্টারনেট হতে পারে, কিন্তু জল ফোটানো বেস্ট। এবং জল ওই যদি কেউ একান্ত ফোটানো জল খাওয়ানো তার পক্ষে সম্ভব নয়, ফ্রেশ টিউবওয়েলের পাম্প করে ফেলে দেওয়া জল খেতে হবে। রাখা জল খাওয়ানো যাবে না। জল থেকে 80% রোগ আসে, টাইফয়েড, আমাশা, জন্ডিস, জিয়ারিয়া সব জলে বাহিত রোগ। তাহলে এখানে ডায়রিয়ার তাহলে কমনেস্ট কারণ নোংরা জল এবং মুখে নোংরা হাত দেওয়া, সেটা বাচ্চাদের আটকাতে হবে, এটা মায়েদের খেয়াল রাখতে হবে। এরপরে আরেকটা জিনিস বাচ্চাদের এটা প্রায় ঘটে, একটা বাচ্চা বাড়িতে বা স্কুলে ছুটতে উঠতে পড়ে গেল, মাথাটা ফেটে গেল, খেলতে খেলতে পড়ে গেল, একটা ইট মারলো, মাথাটা ফেটে গেল। সেই ইট মারলো যে তার আগে বাবাকে ধরে টান, তার রক্তটা বন্ধ করার কোনো মাথায় নেই। সে গিয়ে তো আগে একটা হসপিটাল নিয়ে চলে গেল, একটা গামছা বা একটা রুমাল কিছু কপালে দিয়ে মাথাটা চেপে দিয়ে ছুটছে, এখান দিয়ে রক্ত বেরোচ্ছে। খুব কমন, যত বড়ই ফাটো, যদি 2 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চিও ফেটে যায়, মানুষ পৃথিবীতে প্রথম যে ডাক্তারিটা শেখে রক্ত বন্ধ করা। যদি 5 ইঞ্চিও ফেটে যায়, আপনি সেই জায়গাটায় ধুয়ে, মাথার মধ্যে ফেটে গেলে চুলটা সরিয়ে ধুয়ে ঠিক সেই জায়গাটায় যদি চাপ দিয়ে 10 মিনিট 5 মিনিট থাকতে পারেন, রক্ত বন্ধ হতে বাধ্য। আপনারা করেন কি, একটা গামছা দিয়ে কিছু দিয়ে চেপে ধরেন, সেই জায়গাটায় চাপ পড়ে না, ওই জন্য রক্ত বন্ধ হয় না। তাহলে রক্ত বন্ধ করাটা কিন্তু মায়েদের দায়িত্ব। তারপরে আপনি ডাক্তারের কাছে নিয়ে যান, হসপিটালে নিয়ে যান, রক্ত তারা সেলাই করবে, বন্ধ করবে, কিন্তু প্রাথমিকভাবে রক্ত বন্ধ করার কাজটা আপনাকেই করতে হবে। আর অনেকেই দেখি সব কাটা ফাটাগুলো টিকা নিয়ে একটা ডাক্তারখানায় গেলেন, আমার যা ভিড়, আমি দেখলাম একটা টিটেনাস মেরে দিতে পারলে আমি কিছু পয়সা এক্সট্রা পেয়ে যাই, টিটেনাস আমার চেম্বারে রাখা আছে ধরুন। না না না, টিকার ডোজ যদি কমপ্লিট থাকে, কোনো টিটেনাস টক্সাইড মাঝখানে নেওয়ার প্রয়োজন নেই। ওই 1.5 বছরের মধ্যে 8 মাসের মধ্যে 5.5 মাস 6.5 মাসের মধ্যে ডিপিটির 3টে ডোজ, এখন তো পেন্টাভ্যালেন্ট দেওয়া হচ্ছে। 1.5 বছরে একটা বুস্টার, 5 বছরে একটা, 10 বছরে একটা, 15 বছরে, 20 বছরে, এভরি 5 ইয়ার্স। মাঝখানে টিটেনাস টক্সাইড নেবার ক্ষতি লাভ তো একদমই। আপনি সেই জায়গাটা পরিষ্কার জলে ধুয়ে পরিষ্কার করে রাখুন, বাড়িতে একটা কাটা ছড়ার মলম রেখে দেবেন, সেটা দেবেন, তাতে পুঁজ হবে না, পরিষ্কার করবেন, যত পুঁজ কমবে তত দাগ কমবে। আর বড় কেটে গেলে তো সেলাই করা উচিত। এরপরে কিছু আছে, সেটা হচ্ছে অন্য কিছু সমস্যা। আমি বলি সবসময় বাড়িতে কিছু এমার্জেন্সি মেডিসিন রেখে দিতে সকলে।
ধরুন জ্বরের ওষুধটাই কানের ব্যথা, পায়ের ব্যথা, মাথার ব্যথা সমস্ত বাচ্চা। তাহলে একটা বাচ্চা হঠাৎ করে রাত্রিবেলায় কানে ব্যথা হলো, সে আমার মা কোথায় নারকেল তেল সরষের তেল দিয়ে মাথায়, ওসব চলবে না। কানে ব্যথা হলো, আপনি দেখবেন কানে কিছু আছে কি নেই ওসব জানার দরকার নেই, আপনি জ্বরের ওষুধটা খাইয়ে দিলেন, অন্তত বাচ্চাটা রাত্রেবেলায় কষ্টটা কম পেল। জ্বর হলে একটা জ্বরের ওষুধ খাওয়ালেন, দরকার হলে ভিজে কাপড় দিয়ে মুছিয়ে দিলেন, চান করিয়ে দিলেন। তাহলে জ্বরের ওষুধ, একটা বমির ওষুধ বাড়িতে অবশ্যই রাখা উচিত। রাত্রি 10টা থেকে বমি হলো, আপনার বমির ওষুধটা বাড়িতে নেই, আপনি 11টায় দোকানে এসে দেখলেন দোকানটা বন্ধ হয়ে গেছে, রাত 12টায় আরো দুবার বমি হলো, রাত 1টা থেকে জলের মতো পায়খানা করতে শুরু করলো। সকালবেলায় যখন ডাক্তারখানায় পৌঁছলেন তখন তার বমি পায়খানা হয়ে শরীরে জল কমে গেছে, তখন স্যালাইন চালাতে হচ্ছে। তোমার না কেন বমির ওষুধটা আমার বাড়িতে রাখতে কি হয়েছে? ওয়ারেসটা বাড়িতে রাখতে কি হয়েছে? ওয়ারেসের প্রসঙ্গে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, বড় প্যাকেট 1 লিটার জলে, ছোট প্যাকেট 200। 1 লিটার তো 1 লিটার, 1 লিটারটা 900 হলে হবে না, 1 লিটারটা 1200 হলে হবে। ওয়ারেসের মাপ যেন ঠিক থাকে। যে কোনো ডায়রিয়ার, আমি একটা অনেকদিন আগে লিখেছিলাম, ডায়রিয়ায় একটাও বাচ্চাকে মরতে দেবেন না যদি তার বাড়িতে ওয়ারেস থাকে। ওয়ারেস বাড়িতে না রাখা অন্যায়। আগেই বললাম একটা কাটা ছড়ার মলম রেখে দেওয়া উচিত। একটা সর্দি কাশির সিরাপ মূলত স্যালবুটামল, এই গভর্নমেন্ট যা কাশির সিরাপ দেয় তাকে স্যালবুটামল বলে। ওই এখানে পাওয়া যায় রেসপিরা, সাসপেল বিএক্স এবং বিভিন্ন নামে অ্যাসকোরিল, এই ধরনের ওষুধগুলো বাড়িতে একটা কাশির সিরাপ রেখে দিন। তার ওভারডোজ তেমন নেই, কিন্তু অ্যাটলিস্ট কাশি হলে যদি তার শ্বাসকষ্ট হয়, বাচ্চাদের ভারতবর্ষের শিশু মৃত্যুর 1 নম্বর কারণ সর্দি কাশি টান, দ্বিতীয় কারণ ডায়রিয়া। সর্দি কাশি টান হতে চলেছে, আপনি ওই সিরাপটা খালে অ্যাটলিস্ট খুব খারাপের দিকে বাচ্চা নাও যেতে পারে। তাহলে কাশির ওষুধটা বাড়িতে ওই ধরনের রেখে দেওয়া উচিত। এরপরে কিছু কমন অ্যাক্সিডেন্টের কথা। একটা হচ্ছে কমন অ্যাক্সিডেন্ট আমাদের গ্রামাঞ্চলে প্রতি বছরই হয়, জলে ডুবে যাওয়া বাচ্চা। আপনি প্রচুর টাকার বাড়ি করেছেন, আপনার বাড়ির পাশে একটা পুকুর আছে, আপনি ছেলের পায়ে একটা ঘন্টি বেঁধে দিয়েছেন, ওসব বেকার, বাদ দিন। জলে ডুবে ঠিক মতো গেলে বাচ্চাকে বাঁচানো যাবে। তাহলে আপনার বাড়ির পাশে যদি পুকুর থাকে সেটাকে গার্ড দেওয়া ইটস ইউর ফার্স্ট ডিউটি। আপনার প্রথম কাজ পুকুরের ব্যাপারটা মাথায় রাখা। পুকুরে পড়লে, ছাদ থেকে পড়লে, কোনো অ্যাক্সিডেন্টে পড়লে পৃথিবীর সমস্ত জায়গায় একটাই ট্রিটমেন্ট। এই প্রাথমিক ট্রিটমেন্টটা আমার মনে হয় আপনাদের জেনে রাখা উচিত। যে কোনো এমার্জেন্সি ম্যানেজমেন্ট ABC 3টে দিয়ে বলা হয়। এ অর্থাৎ এয়ার প্যাসেজ করে। কেউ কোনো মেয়ে বাচ্চা দুটো পায়ে পায়ে ঘষে, কোনো বাচ্চা বিছানার উপর হয়ে পেচ্ছাপের জায়গাটা ঘষে, এটা ভেরি কমন প্রবলেম। বাচ্চাকে একটু বড় হয়ে গেল, তাকে উপর করে শোয়ার দরকার নেই, বেশি পাশ বালিশ দিয়ে শুতে দেবেন না। পেচ্ছাপের জায়গায় তারা বারবার না হাত দেয়, বছরে 3 বার কৃমির ওষুধ খাওয়াবে। আর কটা কথা বলার আমার ইচ্ছা আছে, সেটা আপনাদের কথা শুনবো। তার আগে আমি খালি একটা কবিতা আপনাদের খুব মন দিয়ে শুনতে বলবো। এই কবিতাটা একটু মন দিয়ে শুনবো, একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনুন। ছেলেবেলাটা কেউ যদি ফিরিয়ে দিতে পারত, কিন্তু কেউ পারে না, ওকে ফিরিয়ে দেওয়া যায় না। আমার ছোট্ট মেয়ে শাওন হয়তোবা দারুণ অসময় এসে পড়েছে আমাদের কাছে। ওকে দেখতে বড় করুণা হয়, বড় দুঃখ হয়। ওর অসহায় মুখের দিকে তাকালে 2 চোখ ভেসে যায়। ও আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে, তুমি ভালো করে নীল আকাশ দেখেছো কখনো? একখানা পুরো নীল আকাশ, ধান কেটে নেওয়া একখানা গোটা মাঠে ঘুরিয়ে দিয়েছ? সারাদিন খাওয়া ঘুম ভুলে গিয়ে মা বাবাকে না বলে জঙ্গলে হারিয়ে গেছো কোনোদিন? স্কুল পালিয়ে নদীতে খালে গিলে মাছ ধরেছো কখনো? পরের গাছে আম চুরি করে খেতে খেতে জোয়ারি নদীতে সাঁতার কেটেছো চোখ লাল না অব্দি? অন্যের মুরগি কিংবা হাঁস চুরি করে গাছের নারকোল পেরে রাতে অন্ধকারে নদীর ধারে বন্ধুদের নিয়ে করেছো কোনোদিন চড়ুই হাতি? পুরো একটা নীল আকাশ দেখতে আমার বড় ইচ্ছে করে বাবা। ইচ্ছে করে কখনো কখনো হারিয়ে যেতে, অথবা সারাদিন পুকুরে বা নদীতে সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হতে বড় ভালো লাগে। অথবা বন্ধুদের নিয়ে নৌকোর উপর চড়ুই হাতি করতে করতে অনেক দেশের পাশে বাড়ি যাওয়াতে পারতাম যদি কোনোদিন, যে মজা হতো। কিন্তু পারি না,
কিছুই পারি না। সময়গুলো আমার চুরি হয়ে যাচ্ছে বাবা। প্রতিযোগিতায় আমি ক্লান্ত, বিধ্বস্ত। ঘুম থেকে উঠেই গলা সারা, শেষ না হতেই প্রাইভেট টিউটর, তারপর স্কুল থেকে ফিরতেই গানের দিদিমণি, গানের শেষে কবিতার মাস্টার দৌড়গোড়ায় হাজির, ঠিক পেছনে নাচের দিদিমণি। এক গাদা বকা ঝকা চোখ রাঙানি নিয়ে মায়ের কাছে 16 আনা পড়া দিতে দিতেই দু চোখে রাজ্যের আতঙ্কিত ঘুম। অসহ্য দুশ্চিন্তায় ভালো করে ঘুমোতে পারি না। এবার তুমি সপ্তাহতেই ফার্স্ট হতে হবে, ফার্স্ট ছাড়া সেকেন্ড হলে বাড়ি থেকে আউট। খেলাধুলো, রচনা বলতে পড়ি, সাতটা কি জানি না, জানা গেল না। আচ্ছা বাবা, আমাকে কি ফার্স্ট হতেই হবে? সেকেন্ড হলে ক্ষতি কি? গান নাচ কবিতা শিখতেই হবে? যারা শিখে না তারা কি ভালো নেই? ননসেন্স। স্ট্যাটাস মেনটেন করতে হবে না? তোমার স্ট্যাটাস কে আমার ছেলেমেয়েরাটা খুন করে? আচ্ছা ধরো আমি বড় হলাম, বিদ্বান হলাম, বিরাট বড় অফিসার কিংবা ইঞ্জিনিয়ার হলাম, কিন্তু সত্যিকারের মানুষ হতে পারলাম না। চাকরি নিয়ে চলে গেলাম শুধু ইউরোপ অথবা আমেরিকার কোনো এক শহরে। তোমরা অসুস্থ, দারুণ অসুস্থ, মৃত্যুর দিকে হেঁটে চলেছ। একটু স্নেহ যত্ন, আপনার জন্য একটু বিরুদ্ধে যার ভালোবাসার জন্য ছটফট হচ্ছ। বারবার মেয়ের কথা মনে করছে, মেয়েটা কাছে থেকে ভালো হতো, অন্তত মরার সময় তার হাতে দুটো জল পেতাম। অথচ ফোনে পেলে মেয়ের শুষ্ক সান্ত্বনা, আহা তোমরা অসুস্থ, ডাক্তার দেখাও, $1000 পাঠালাম। ব্যাস, কত শেষ। যদি এরকম হয়, হতেও তো পারে বাবা। গত সপ্তাহে আমি একটা রাত্রি প্রায় 11:30 বাজে ফিরেছি, 12:10 আমার এক বন্ধু দিল্লিতে বিরাট বড় ইঞ্জিনিয়ার, ভালো ছিল, কি ভালো ছিল, সে চেষ্টা করেছে, হয়তো থাকতে পারেনি। তার বাবা মারা গেছিল, শ্মশানে ছিল। সে ছেলেটি বিরাট বড় ইঞ্জিনিয়ার, সারা ভারতবর্ষে তার বিশাল নাম আছে, আমাদের বন্ধুদের ছেলে। তার বাবা কিন্তু মারা গেল কয়েকদিন ওই ভর্তি ছিল, তারপর ওয়েস্ট ব্যাংকে ভর্তি হলো। সে যখন ফিরে এলো দিল্লি থেকে, সে সড়কের মাঝখানে সুন্দর হাই রোডে তার বাবা মারা গেছে। ছেলে মেয়েকে প্রচুর বড় করে মানুষ করবো, প্রচুর সুনাম হবে, রাত্রে ছেলে মদ খেয়ে বাড়িতে ঢুকে বৌমাকে ঠ্যাঙাবে, রাত্রে ছেলের মুখে মিষ্টি মিষ্টি গন্ধ বেরোবে, ছেলে প্রচুর টাকা রোজগার করলো, বাইরে ফ্ল্যাট বাড়িতে থাকে দমদমে অথবা হাওড়ায় অথবা কলকাতায়, ঈদে বা দুর্গাপুজোয় মাকে একটা খুব দামি শাড়ি দেয়, দারুণ ছেলে, গর্ব করার মতো কত দামি শাড়ি দিয়েছে। ছেলে বিরাট বড় হলো, ছেলেরা বড় বড় স্কুলে পড়লো, মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, বা না মরে গেলেই ভালো হয়, শ্রাদ্ধে বিরাট খাওয়াবো, ফোনে বলে দিল হ্যাঁ তোরা ওই সব দাও করে দে, কাজকর্ম তোরা করে দে, খাওয়া দাওয়ার অসুবিধা হবে না। এবার মা বাপ যখন মরে গেল, শ্মশানে হ্যারি বল করে মারতে আসছে বছর আবার হবে। এটা হচ্ছে সামাজিক ভয়ঙ্কর দিক। আমি একটা জিনিস, আমি এখানে দিদিভাইরা আছেন, আমি কাউকে আঘাত করে বলছি না, এখন যদি এই মুহূর্তে আমায় কেউ মরতে বলে, আমি মুসলিম হয়ে মরতে চাই। কারণ মুসলিমের কেউ মারা গেলে মাথায় একটা সাদা টুপি দিয়ে নীরবতার সঙ্গে যায়, আর হিন্দুদের মরলে বেলহরি হরিমলটা লাস্টে এটা দাঁড়ায় আসছে বছর আবার হবে। কি ভয়ঙ্কর সন্তান মানুষ করেছে, যে সন্তান বলছে পুরাতে এসে বাপকে পুড়িয়ে ফেরার সময় মদের নেশায় বলছে আসছে বছর আবার হবে। কে? মা। তার নিজের সন্তান না সে? এত নেতারা, এত দেশের উন্নতি, এত বড় বড় টিভিতে ভাষণ, এই মানবিক উন্নতির দিকটা কে দেখবে? আমরা সন্তানের কি সেদিকটা তাকাচ্ছি? সন্তানকে বড় বড় জায়গায় ভর্তি করছি, বড় বড় কথা বলছি, বড় বড়ভাবে মানুষ করছি, কিন্তু সন্তান বাবা মার সুখ দুঃখের কথা, সুখের সুখী দুঃখের দুঃখী হতে শিখছে কি? এটা ভালো করে শেখা। যে সন্তান তার মায়ের মুখে হাসি ফোটাতে পারে না, আপনি আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে, আপনার বাবা মার সঙ্গে কেমন ব্যবহার করছেন, সেটা কিন্তু আপনার সন্তান আপনাকে ফেরত দেবে।
আমার বউ যদি আমার বাবার সঙ্গে, আমার মায়ের সঙ্গে, আমি যদি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে যথাযথ কর্তব্য, যথাযথ ব্যবহার না করি, আমার সন্তান কিন্তু সেটা ফেরত সুদে আসবে। এই জায়গাটা মাথায় রাখলে আমার মনে হয় সন্তান মানুষের সব থেকে সুবিধে হবে। ওই কবিতাটায় বারবার বলছে এই কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে, বাবা আমি তো কিছুই পেলাম না, তোমরা খালি তোমাদের আশা ভরসা পালন করার জন্য আমাকে গানে দিয়েছো, নাচে দিয়েছো, কিন্তু আমি ধরো খুব বড় মানুষ হলাম, আমি বিদেশে গেলাম, প্রচুর টাকা রোজগার করলাম, কিন্তু মৃত্যুর সময় তোমরা আমাকে পেলে না, সেটা কেমন হবে? ঠিক এরকমই আর একটা, এটা বলি আমি শেষ করছি, তারপরে আপনাদের প্রশ্ন নেব। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। সাঁতারের চিত্রকলায়, ব্যায়ামে, পদ্য বলায় ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। কোচিংয়ে, বিদ্যালয়ে, শাসনের জন্যে ভয়ে ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। গানে আর তবলা তালে, ক্রিকেট ও দাবার চালে ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। বড়দের মান বাঁচাতে দিনরাত এই খাঁচাতে ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। এই খাঁচায় ঘুরে ছোটদেরকে ফার্স্ট করতেই হবে আমাদের মান বাঁচানোর জন্যে। এটা কিন্তু বাবা মার মনে না থাকাই ভালো। তাহলে আগামী সন্তানরা অন্তত বাবা মার সুখের সুখে দুঃখের দুটি হোক। হ্যাঁ নিশ্চয়ই ভালো স্কুলে পড়বে, বেশি জানবে, কম্পিউটারটা আজকের দিনে না শিখলে নয়, আমি এগুলো ডিসকারেজ করছি, কিন্তু বাবা মার মোটর করে তৈরি করতে গেলে বাবা যা, তার অর্থনৈতিক অবস্থা যা, মা যা, সেটাই মানতে শিখুক। আমি টিভিতে অনেক দেখি না প্রোগ্রাম, খেতে বসে একদিন একটা প্রোগ্রাম দেখলাম, একটা সিনেমা আর্টিস্ট টিভিতে বলছে আমার ছেলের বন্ধুরা, আমার স্কুলে ছেলের বন্ধুদের মধ্যে আলোচনা হয় তোর মা খুব সেক্সি, তোর মাকে দেখতে খুব ভালো লাগে। একটা সিনেমা আর্টিস্ট বলছে, কি গর্বে যে আমার চেহারাটা কত সুন্দর, আমার ছেলের বন্ধুরাও বলছে। এই হচ্ছে আমাদের কালচার, এই হচ্ছে আমাদের বিবেকানন্দ, দেবকে বিবেকানন্দ সাজানো, কোয়েলকে পারলে মা শারদা সাজানো, এই হচ্ছে আমাদের দেশ। এই জায়গাটা থেকে আমরা যদি বাঁচতে চাই, আমাদের সন্তানকে আসুন কিছু গল্পের বই পড়াই, ঘরের মধ্যে আর যা ছবি থাকে, ভগবান, ঠাকুর, দেবতা, যার ছবি থাকুক, একটা রবীন্দ্রনাথ, একটা বিবেকানন্দের ছবি রাখুন। একবার জোড়াসাঁকোয় ছেলে মেয়েকে নিয়ে যান, একবার বেলুড় মঠে নিয়ে যান, যেখানে কোনো জাতপাত নেই, যেখানে কোনো ধর্ম নেই, যেখানে একটু মানসিক আত্মিক পরিবর্তনের কথা আছে। আমরা যদি মনের মধ্যে আরো গভীরে ঢুকি, আমরা এই পৃথিবীতে কি চাই? আমি সঞ্জিত চ্যাটার্জি এসেছি, আজকেই যেতে যেতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারি, কালকে মরতে পারি, পরশু মরতে পারি, আবার 100 বছর বাঁচতে পারি, কিন্তু আলটিমেটলি আমাদের অ্যাম্বিশন, গোল, যেটা যে জায়গায় পৌঁছবে, সেটা হচ্ছে মৃত্যু। বাচ্চা জন্মে আয় যখন অন্ধকার, শুধু কালো আর সাদা দেখে, মৃত্যুর সময় শুধু অন্ধকার, কালো আর সাদা, মাঝখানের জীবনটা রঙিন। এই রঙিন জীবনের হাতছানিতে নিজেদের এত বিভ্রান্ত করবেন না, পাওয়ার আকাঙ্ক্ষাটাকে এমন করবেন না যাতে আমরা নিজেদেরকে নিজেদের পথ থেকে হারিয়ে দিই। একটু চাহিদা কমান, একটু সন্তানের প্রতি এমন ভালোবাসা দিন যে ভালোবাসাটা সন্তান তাকে ভালোবাসবে, মেকানিক্যাল ভালোবাসা নয়, কারোর সঙ্গে কম্পিটিশন হয়। সব এক জায়গায় যেতে হবে, মরলে সবই মাটি, কবরে দাও, চিতায় পোড়াও, মরলে সবই মাটি। এই আধ্যাত্মিক চেতনাবোধ, ঠাকুর দেবতার কথা বলছি না, ভগবানের কথা বলছি না, আল্লাহর কথা বলছি না, কিন্তু আমি মসজিদে গিয়ে বৌমার নামে নিন্দে করব, আমি ঠাকুরের মন্দিরে গিয়ে পাড়ার ছেলেদের বইয়েদের কেমন দেখতে, তারা কি করছে, এটা করবো না করে একটু নিজেদের আত্মিক উন্নতির দিকে মন দিন। আমার মনে হয় আপনাদের সন্তানরাও একদিন অনেক মানুষ হবে, সার্থকতা সেখানেই থাকবে যে সন্তান তার শেষ দিন পর্যন্ত মায়ের পাশে থাকতে পারে। এবার কার কি প্রশ্ন আছে করুন, কার কি প্রশ্ন মনে মনে আছে, 2-4টে করুন। কি প্রশ্ন ছেলে মেয়েকে নিয়ে বলুন। হ্যাঁ, কি দুধ খান, কি দুধ খান, আপনার কে হয়? আচ্ছা, আপনি তো জানেন, করছি না, আপনার খাদ্যের রুটিনটা এখন ছিল না, ছিল ও মূলত লিকুইড খাচ্ছে। মানুষ মৃত্যুর আগে লিকুইড খায় আর মায়ের বুকের দুধ লিকুইড খায়, নাকে টিউব দিয়ে বুড়ো বয়সে খাওয়ানো হয়, এক পা পড়ে গেছে, লিকুইড খেলে তো কনস্টিপেশন হবেই। এবার শাকসবজি খায় না, যে ছাতুটা গণেশ ছাতু এত রিফাইন, আপনি ওটা যদি বাড়িতে ছোলা ভাজাকে গুঁড়ো করেন, আমি যেটা বলি সবাইকে এটা বলি, ছোলা মটর, ভালো করে শুনুন, ছোলা মটর, মুগ কড়াই, গম,
ইতু পুজো দা দিয়ে হয়। যে যে অঙ্কুরিত দানা শস্য, এটাকে প্রথম 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। তারপরে 36 ঘন্টা একটা ভিজে থলে বা ব্যাগের মধ্যে ডার্ক মানে রং লাল শালুতে বা একটা থলেতে কলের সামনে ভিজিয়ে রাখবে। মোট 2.5 দিন গেল। 24 ঘন্টা জলে ডুবিয়ে 36 ঘন্টা ভিজে রাখবে। 2.5 দিন পরে দেখবেন প্রায় সকলের কলা বেরিয়ে গেছে। এটাকে বলে স্পটেড মল্ট। মানে ওই যে সিরিয়ালসগুলোর ওগুলো অঙ্কুরিত হয়ে যাওয়ার পর ওগুলোকে রোদ্দুরে খটখটে করে শুকনো খোলায় ভেজে বা ফ্রাই প্যানে ভেজে ওটাকে গুঁড়ো করে কাপড়ে ছাপুন, পাউডার করুন। ওটাতে চকলেট, ক্যাডবেরি দিলে ছেলে ক্যাডবেরি খেতে ভালোবাসে, ক্যাডবেরিজ চকলেট ফ্লেভার হবে। ওটাকে আম দিলে ম্যাঙ্গো ফ্লেভার হবে। ওটাতে যা দেবেন সেরকম গন্ধ বেরোবে। তাহলে ওইতে রাফেজগুলো বেশি হয়ে যাবে। ওটা 1 নাম্বার। 2 নাম্বার বাবেল হ্যাবিট। আপনাদের ছোটবেলায় আপনার মেয়েদের ছেলেদের যখন ওর মায়েরা পায়ে বসে পায়খানা করে, আর আপনার বৌমারা প্র্যাকটিস করছে পটিতে, যেটা সারা ঠাকুর ঘরেও যায়, বাবার মাথাও যাচ্ছে, ছেলের খাবার টেবিলেও যাচ্ছে, খাবার জায়গা যাচ্ছে। আশ্চর্য। বাবেল হ্যাবিট কাকে বলে? নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট ভঙ্গিতে, নির্দিষ্ট সময় মেনটেনলি হয়। ছেলেকে মা একদিকে খাওয়াচ্ছে, হরলিক্সের দুধ, আর একদিকে ছেলে পটি নিয়ে বসে আছে, যুদ্ধ করছে, পায়খানার দাঁড় নিয়ে বসে আছে। নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট ভঙ্গিতে, নির্দিষ্ট সময় পায়খানায় বসাতে হবে। শাকসবজি প্রচুর খাওয়াতে হবে। শাকসবজি খাওয়াতে গেলে এই মুখরোচক খাওয়াগুলো সরিয়ে দিন। চাউমিন, খিচুড়ি এগুলো খাওয়ান, তাহলেই দেখবেন খিদে বাড়ছে, তাহলেই দেখবেন পায়খানা বসতে হবে। প্রচুর জল খাওয়ানো, শাকসবজি খাওয়ানো, ফল যেমন ধরুন পিয়ার, বীজ শুদ্ধ খেতে হবে, বেলের শরবত। এই শীতকালে কমলা লেবু, মৌসুমী লেবু, ছিপড়ে শুদ্ধ, কুয়াটা উল্টে দিয়ে বীজটা ফেলে দিয়ে ছিপড়ে শুদ্ধ খাওয়ান, তাহলে দেখবেন পায়খানা বসতে হবে। আর একান্ত পায়খানা এমন শক্ত দেবেন না, পায়খানা করতে গেলে কষ্ট হচ্ছে, তাহলে পায়খানার দাগ ফেটে যাবে। পায়খানার দাগ ফেটে গেলে যতবার পায়খানা শক্ত হবে একটা করে ডেলা নামবে, পায়খানার দাগটা ফেলে দেবে। সেক্ষেত্রে পায়খানা নরমের ওষুধ টানা খাইয়ে যেতে হবে। 1.5-2 মাস খাওয়াতে খাওয়াতে পায়খানার অভ্যাসটা ইতিমধ্যে খাওয়ার হ্যাবিটটা চেঞ্জ করতে করতে বায়োল হ্যাবিট বুঝলে? আর কিছুদিন আপনি বলছে খাওয়া কম, কি করে বুঝলেন খাওয়া কম? আর কমিয়ে দিন খাওয়া, তাহলেই খাবে। কিন্তু আগেই বলেছি খাওয়া কমটা, এটা ওর মা বলতে বলেছে। শ্বশুর মশাই যদি এটা না বলে, কিন্তু শ্বশুর মশাই বাড়িতে গেলে চা পাবে না। খাওয়া কম কেন? ওর চেহারা তো যথেষ্ট ভালো, তো বাবা মার মতো দেখতে নাকি ওর রকম দেখতে। বলছি আমি কালো, আমার মাও কালো, আমার বাপও কালো, আমি কোনো ক্রিম থেকে ভরসা হবো না। ওর আড়নটা দেখে মনে হচ্ছে ওর বাবা মার কোনো চেহারা ছিল ছোটবেলায়। তা দুঃখ কি, রোগা থাকা ভালো বললাম, খেতে পায় তাই খান। আর কে কি বলছেন দিদি ভাই বলো? বুঝতে পারলাম। আচ্ছা বয়স 5 ক্লাস প্রাইভেট সরকারি ও যে কোনো টিকিট কাটে তো সব নেটের সিস্টেম, আমি নেটে ডাউনলোড করতে পারি। গভর্নমেন্ট এই মুহূর্তে কিন্তু 5 ক্লাসের বাচ্চা হেপাটাইটিস বি পেয়েছি আমি জানি, এখন দিচ্ছে। এখন পেন্টাভ্যালেন্ট দেওয়া হচ্ছে 5টা টিকে 100। আগে পেন্টাভ্যালেন্ট দিয়ে দিত, মানে ভাব দেখতে হবে হেপাটাইটিস বি নিয়ে আছে কম্পালসারি। দুটো অ্যান্টি ক্যান্সার ভিটামিন চাপ করে, এটা বদ অভ্যাস। দূরে শুতে দেবেন না, পেচ্ছাপের জায়গায় হাত দিতে দেবেন না। লোক প্রায় বলে এটা কৃমি হলে হয়, বছরে রুটিনলি 3 বার। পেচ্ছাপের জায়গায় হাত দেওয়া, ওইটা নিয়ে নাড়াঘাটা করা, বারবার পেচ্ছাপ যাওয়ার অন্যতম। আর এটা একটা মজার জিনিস, মানুষের ইউরিনটা তৈরি হয়, দুদিকে দুটো কিডনি আছে পেটের পেছনে। ধরো ওই কিডনি থেকে ইউরিনটা এসে পেচ্ছাপের থলিতে জড়ো হয়। পেচ্ছাপের থলিতে একটা সার্টেন ক্যাপাসিটির পরে আমাদের ইউরিনারি আর্চ পায়, আমরা বাথরুমে যাই। এদের ইরিটেবল ব্লাডার, মানে পেচ্ছাপের থলিটা একটু ইউরিন তো সবসময় নামছে, পেচ্ছাপের থলিতে একটু জমা হলেই তাদের মনে হচ্ছে যায়। ওটাকে আপনাকে ছলে বলে কৌশলে ভুলিয়ে দিতে হবে, ওই যেন বুঝতে না পারে। বাবু এই খড় গাছটা নিয়ে এসে তো বাবু একবার গ্লাসটা এনে যেতে, ওকে ভুলিয়ে দিন। ব্লাডার ক্যাপাসিটি এতে বাড়বে, মাঝে মাঝে গিয়ে পেচ্ছাপ করে না, পেচ্ছাপের জায়গায় হাত না দেয়, ঘুরে না, ওটা এমনি কমে যায়। ওটা হ্যাবিট। যেমন লোক চোখ পিট করে, চোখ পিট কিন্তু রোগ নয়, ব্যাড হ্যাবিট, হ্যাবিট ডিসঅর্ডার, অন্য মনুষ্য করে দিতে হবে। ও যদি খুব মন দিয়ে টিভি দেখে, তাহলে ও অতবার পেচ্ছাপ
যতটা ভালো রাখা আর বড় হলে লাগবে ধরুন। যদি কোনো সময় গাঁট ফোলে তখন ডাক্তারের কাছে যাবে, নইলেই ডাক্তারবাবু গাড়া পরীক্ষা করতে দেবে। গাঁটুদের পরীক্ষা করতে দেওয়া হয়নি পয়সা। কত বয়স বলছিলাম? মানে আপনি খাইয়ে দেন? বলছি আমি কিন্তু আমার কথা একটু বাংলাটা খুব কম, আর তোমার থেকে আমি অনেক বয়সে বড়। বলছি মেয়ে যখন জামাইয়ের সঙ্গে বিয়ে দেবে, জামাই আর মেয়ের মাঝখানে কি শাশুড়ি শোবে? মাথায় চুম খাবে কি, কপালে চুম খাবে কি, পায়ে চুম খাবে, সেটা শেখাতে হবে। 5.5 বছরের মেয়ে যদি নিজে হাতে খেতে, 5 বছর 5.5 নয় 5, নিজে হাতে খেতে না জানলে সমস্ত ডিসক্রেডিট মায়। 3 বছরে 2.5 থেকে 3 বছরে আমার মেয়ে ইলিশ